হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 11-12। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 11-এ রয়েছো এবং সেমিস্টার 1-এর প্রিপারেশন করছো, দেখো তাদের প্রিপারেশন যাতে একদম বেস্ট ওয়েতে হেল্প করা যায়, তার জন্য আমরা কিন্তু রেগুলারলি তোমাদের বিভিন্ন যে সাবজেক্টের বিভিন্ন অনুশীলনীর কোয়েশ্চেনগুলো সেগুলো সলভ করে দিচ্ছি। সেই রকমই ফিজিক্সের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য তোমাদের ছায়া প্রকাশনীর বইয়ের যে নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটি, তার যে এক্সারসাইজের এমসিকিউগুলো সেগুলো কিন্তু আমরা সলভ করছিলাম। এবং এই সিরিজের মানে নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের আজকের এই ক্লাসটি লাস্ট ক্লাস, যেখানে আমরা তোমাদের বাকি রিমেইনিং এমসিকিউ দ্যাট ইজ 39 থেকে 53 এই কোয়েশ্চেনগুলো করতে চলেছি। এবার এই কোয়েশ্চেনগুলোতে বেশ কিছু ভালো কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টারে রয়েছে, তাহলে আজকের এই ক্লাসটি কিন্তু অবশ্যই সবাই মন দিয়ে দেখবে। যারা আগের ক্লাসগুলো মিস করেছো তারা সেই ক্লাসগুলো কিন্তু দেখে নিও। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লেটস ইমপ্রুভ 11-12 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলটি আগামী 2 বছর কিন্তু তোমাকে অনেক বেশি সাহায্য করতে চলেছে। তাহলে চলো আর দেরি না করে আজকের এই সেশনটি আমরা স্টার্ট করি। তাহলে আজকের আমাদের প্রথম প্রশ্ন দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 39-এ কি বলেছে চলো দেখা যাক। বলেছে একটি লিফট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। আচ্ছা, তাহলে একটা লিফট আছে, এই ধরো একটা লিফট আছে, সেটা কি করছে, সেটা নিচে নামছে। কত ত্বরণ নিয়ে? এটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। এবার বলেছে লিফটের মেঝে থেকে ছাদের উচ্চতা 3 মিটার। লিফটার মেঝে থেকে ছাদের যে উচ্চতা দিয়েছে সেটা দিয়েছে 3 মিটার। এবার বলেছে এর ছাদ থেকে 10 গ্রাম ভরের একটি পেরেক খুলে পড়ে গেল। তাহলে এর ছাদ থেকে ভাবো এই 10 গ্রাম ভরের একটা পেরেক আছে যেটা কিনা খুলে পড়ে গেল। এবার সেটা এসে কি হবে, লিফটের মেঝেতে তাহলে আঘাত করবে। এবার বলেছে পেরেকটি লিফটের মেঝেতে কত ঘাত উৎপন্ন করবে, তাহলে কি করে বের করবো? দেখো, আমাদের এক্ষেত্রে যে এই পেরেকটা পড়ছে সেটা তো পড়ার কথা ছিল অভিকর্ষজ ত্বরণেই, কারণ যখন ওখান থেকে খুলে পড়ে গেল সেটা অভিকর্ষজ ত্বরণে পড়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের যে লিফটটা, সেই লিফটটা সেও যেহেতু নিচে নামছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিফটটার সাপেক্ষে এই যে এই পেরেকটা সেটা কিন্তু অভিকর্ষজ ত্বরণের পড়তে পারবে না। সেটা কত ত্বরণে পড়বে? আমি যদি এক্ষেত্রে যে পেরেকটা তার যদি ত্বরণ বলি সেটা কত হবে? অভিকর্ষজ ত্বরণ দেখো 10 দিয়েছে, তাহলে জি মাইনাস লিফটটা কত ত্বরণে নামছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস 4, তাহলে 10 মাইনাস 4 মানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত ত্বরণে তাহলে পেরেকটা পড়বে। এবার দেখো পেরেকটা তাহলে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার এত ত্বরণে নিচে পড়ছে এবং কত হাইট থেকে নামছে? 3 মিটার হাইট থেকে। তাহলে এই পেরেকটা ওপর থেকে নিচে পড়তে পড়তে কতখানি বেগ অর্জন করবে সেটা আমরা বের করতে পারবো। একদম শুরুতে বেগ কত? 0, কারণ ওপর থেকে খুলে পড়ে গেল, তাহলে যখন খুলছে তখন তো বেগটা 0 ছিল। নিচে এসে বেগ কত হবে সেটা আমরা কি করে বের করি? দেখো ফর্মুলা হয় ভি স্কোয়ার, সেটা ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি তো বের করতে চাই, ইউটা তো নিজেই 0, এখানে আমি কি লিখবো 2। এ কত? এফেক্টিভ অ্যাক্সিলারেশন কত? 6। আর এস কত? এস হচ্ছে 3। তাহলে এখান থেকে হিসাব করলে ভি আমরা কত পেয়ে যাচ্ছি? 6 মিটার পার সেকেন্ড। তাহলে এতখানি এর বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে এর বেগের পরিবর্তন যদি এতখানি হয়, তাহলে তুমি বলো যে ভর বেগের পরিবর্তন কত? সেটা কত হবে? মাস ইন্টু ভেলোসিটি। এবার মাস কত দিয়েছে? 10 গ্রাম। 10 গ্রাম মানে কত? আমাদের 10/1000 এত কেজি ইন্টু 6। তাহলে এখান থেকে একটা একটা জিরো কেটে গেল, তার মানে কত আসছে? 0.06। এটা আসছে আমাদের ভরবেগের পরিবর্তন। আর যেটা ভরবেগের পরিবর্তন হয় সেটাই কি হয়? আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি? সেটাই হচ্ছে ইম্পালস বা ঘাত। তাহলে ঘাতের মান কত হয়ে যাচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এককে? সেটা হয়ে যাচ্ছে হচ্ছে 0.06। তাহলে আমাদের 39 নাম্বার কোয়েশ্চেন সেটা আমরা সলভ করে ফেললাম। এবার এখানে তোমাদের একটা বিষয় বলি যে তোমরা এখানে বিভিন্ন কোয়েশ্চেনগুলো তো সলভ করিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা ভাবছো যে স্যার এই থিওরিগুলো আমাদের না ক্লিয়ার নেই, কিভাবে পড়বো? দেখো, আমাদের চ্যানেল রয়েছে লেটস ইমপ্রুভ 11-12-এ তোমরা এই সলিউশন ক্লাসগুলো দেখছো। আমাদের আরেকটা চ্যানেল রয়েছে তার নাম হচ্ছে লেটস ইমপ্রুভ। সেই লেটস ইমপ্রুভ চ্যানেলে কিন্তু তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্য আমরা সমস্ত যে ক্লাসগুলো রয়েছে সেগুলো ওয়ান শট ক্লাসের মাধ্যমে করাচ্ছি। দেখো, একমাত্রিক গতি অলরেডি করিয়ে দিয়েছি, নিউটনের গতিসূত্র করিয়ে দিয়েছি, নেক্সট ক্লাস আমার ভেক্টর আসছে। তো এই ক্ষেত্রে তোমরা যারা যারা এই ক্লাসগুলো এখনো অ্যাটেন্ড করোনি তারা কিন্তু লেটস ইমপ্রুভ চ্যানেলটাকে ভিজিট করতে পারো, এবং সেই লেটস ইমপ্রুভ চ্যানেলে এখান থেকে তোমরা থিওরি পার্টগুলো কিন্তু খুব সহজে এবং খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে এই ক্লাসগুলো যারা এখনো অ্যাটেন্ড করোনি তোমরা কিন্তু অবশ্যই লেটস ইমপ্রুভ চ্যানেল সাবস্ক্রাইব করে অ্যাটেন্ড করতে পারো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দিয়েছে? নেক্সট কোয়েশ্চেন আমাদের দিয়েছে হচ্ছে কি বলেছে দেখো, যদি কোনো আনুভূমিক দণ্ডের দু প্রান্তে
পরস্পর বিপরীত অভিমুখে দুটি বল F1 এবং F2 আনুভূমিকভাবে প্রয়োগ করা হয়, তবে দণ্ডের মধ্যবিন্দুতে কত টান উৎপন্ন হবে? আর কি বলেছে? দণ্ডের ভর হচ্ছে m। দেখো এই কোয়েশ্চেনটাকে আমরা একটা ফর্মুলা বা একটা শর্ট ট্রিক ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি, তার মাধ্যমে সহজেই সমাধান করতে পারবো। ধরো নাও আমাদের কাছে এই দণ্ডটা আছে, ওকে, তার এইদিকে F1 বল প্রয়োগ করা হলো, এইদিকে ধরো F2 বল প্রয়োগ করা হলো, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি F1 থেকে দূরত্ব সেটাকে যদি x বলি, আর টোটাল দূরত্বটাকে যদি আমি l বলি, তাহলে এক্ষেত্রে এই যে x সেটা কি, সেটা বোঝাচ্ছে যে আচ্ছা F1 থেকে কত দূরে আমি বের করতে চাই টান। ধরো তুমি F1 থেকে x দূরে টান বের করতে চাও, হতে পারে তুমি F1 থেকে আরেকটু বেশি দূরত্বের টান বের করতে চাও, তখন x এর ভ্যালু সেটা হয়ে যাবে। তো F1 থেকে x দূরত্বের টান কত হচ্ছে সেটা আমি এই ফর্মুলা দিয়ে বের করতে চাচ্ছি, এবং এখানে এলটা কি সেটা আমি দণ্ডটার দৈর্ঘ্য বোঝাচ্ছি। তাহলে F1 থেকে x দূরে কোনো একটা বিন্দুতে যে টান হবে, সেই টানের ফর্মুলা কত হবে? সেটা হবে হচ্ছে l মাইনাস এক্স ইন্টু F1 প্লাস F2 ইন্টু হচ্ছে এক্স বাই কত? বাই হচ্ছে আমাদের এল। বাই কত? বাই হচ্ছে আমাদের এল। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা এই যে এই জিনিসটা এটা কিন্তু হিসাব করে নিতে পারবো। তাহলে এই যে এই বিষয়টা এটা কিন্তু আমরা হিসাব করে নিতে পারবো। তাহলে এটা যদি আমরা হিসাব করি, এবার দেখো তাহলে কত আসবে। তাহলে এখানে আমরা যদি হিসাব করতে চাই, আমাদের কোথায় বলেছে? আমাদের বলেছে মধ্যবিন্দুতে বের করতে। তাহলে যদি আমরা মধ্যবিন্দুতে মানে টান বের করতে চাই, মধ্যবিন্দু মানে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? মধ্যবিন্দু মানে এক্স এর ভ্যালু হয়ে যাবে l/2। মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে এক্স এর ভ্যালু কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দূরত্ব, সেটা কত হবে? l/2। তাহলে এক্স এর জায়গায় তুমি l/2 রাখো, তাহলেই তুমি টান পেয়ে যাবে। তাহলে এটা কত আসবে? F1 ইন্টু এল মাইনাস এক্স এর জায়গায় যখন l/2 রাখবো, তাহলে l মাইনাস l/2 মানে কত? সেটা l/2ই থাকবে, প্লাস F2 ইন্টু l/2, আর নিচে থাকছে l। এবার দেখো ওপরের দুটোর থেকে আমি l কমন নিয়ে এই নিচের lটার সঙ্গে কেটে দিতে পারবো। তাহলে এখানে থাকবে F1/2, এখানে থাকবে F2/2। তাহলে কত থাকছে? F1/2 প্লাস F2/2। তাহলে কত চলে আসবে? F1 প্লাস F2/2। তার মানে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। অপশন এ কিন্তু তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে দ্বিতীয় কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 40, সেটাও আমরা সলভ করে নিলাম। নেক্সট আসছি আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার 41-এ। ভালো কোয়েশ্চেন দিয়েছে, ভালো করে সবাই নোটিস করবে। বলেছে একটি কপি কলের ভরহীন দড়ির সাহায্যে একপাশে একটি ভর এম ঝোলানো আছে। এই যে আমাদের এই একটা পুলি, তার একপাশে একটা ভর ক্যাপিটাল এম ঝোলানো আছে বলেছে, এবং দড়ির অপর প্রান্তে স্মল এম ভরের একটি বানর এ ত্বরণে, কার সাপেক্ষে? ত্বরণটা কিন্তু গ্রাউন্ডের সাপেক্ষে না, দড়ির সাপেক্ষে এ ত্বরণে সেটা ওপরে উঠছে। আচ্ছা, এবার বলেছে তাহলে এম ভরটির ত্বরণ কত হবে? তাহলে এম ভরটির ত্বরণ কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এবার দেখো, আমি এক কাজ করছি, আমি এখানে বলছি যে আমাদের এই যে আমাদের কার ত্বরণ বের করতে বলেছে? এই ক্যাপিটাল এম ভরটার ত্বরণ বের করতে বলছে। আমি বলছি ক্যাপিটাল এম ভরটা সেটা তো নিচে নামছে, তাহলে সেটা ধরো এ নট ত্বরণে নিচে নামছে, তার মানে আমাকে এই এ নট বের করতে হবে। এবার এই ক্যাপিটাল এমটা যদি এ নট ত্বরণের নিচে নামে, তার মানে এই দড়িটা এই পাশের থেকে কি এই পাশে, মানে এই পাশে দড়িটা নামতে থাকবে আর এই পাশে দড়িটা উঠতে থাকবে। তার মানে এখানে দড়িটা কি, যেহেতু একটা কানেক্টেড সিস্টেম, দড়িটা তো এ নট ত্বরণেই উপরে যাচ্ছে, তাই না? দড়িটা এ নট ত্বরণেই উপরে যাচ্ছে। তাহলে দড়িটা যদি এ নট ত্বরণে উপরে যায়, তাহলে এই যে আমাদের এই বানরটার এফেক্টিভ অ্যাক্সিলারেশন কত হয়ে যাবে? বানরটার যদি আমি এফেক্টিভ অ্যাক্সিলারেশন বলি, সেটাকে ধরো আমি এ এম বলছি, আমাদের মাঙ্কিটার এফেক্টিভ অ্যাক্সিলারেশন কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের এ নট প্লাস এ। আমাদের যে মাঙ্কিটা, সেই মাঙ্কিটার এফেক্টিভ অ্যাক্সিলারেশন হয়ে যাবে এ নট প্লাস এ। এবার ভাবো এখানেও একটা টেনশন কাজ করছে, এখানেও একটা টেনশন কাজ করছে, দুটো টেনশন অফকোর্স সেম। এই টেনশনটা আমি কি বলতে পারি? এখানে দেখো এর ওজনটা নিচের দিকে mg, তাহলে আমি কি বলতে পারবো যে mg মানে ক্যাপিটাল mg, সরি এটা ক্যাপিটাল mg, তাহলে ক্যাপিটাল mg মানে এই নিচের দিকে ফোর্স মাইনাস ওপরের দিকে ফোর্স টেনশন, সেটা সমান সমান হয়ে যাচ্ছে m a নট। তাহলে এখান থেকে তুমি যদি এক কাজ করো, ক্যাপিটাল টি বের করো, সেটা কত আসবে? mg মাইনাস m a নট।
mg মাইনাস এম এ নট, এটা কি চলে আসবে? এটা চলে আসবে আমাদের এক্ষেত্রে কিসের জায়গায় ত্বরণ? এখানে আমাদের mg মাইনাস এম এ নট, এটা চলে আসলো হচ্ছে আমাদের টেনশন ফোর্সটার ভ্যালু। এটা কি চলে আসলো? এটা চলে আসলো আমাদের টেনশনের ভ্যালু। এবার এটা যদি আমাদের টেনশনের ভ্যালু আসে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? এবার দেখো এই সেম টাইপের টেনশন সেটা আমি এখানে এই বানরটা যেই পাশে আছে সেই পাশের যে দড়িটা সেখানেও তো হিসাব করতে পারি। তাহলে সেখানে যদি আমরা হিসাব করি সেখানে আমাদের ঘটনাটা কি ঘটবে? সেখানে যদি আমরা হিসাব করি সেখানে আমাদের ঘটনাটা কি ঘটবে? দেখো এই যে বানরটা আছে তার ওজন স্মল এমজি সেটা নিচের দিকে কাজ করছে এবং টেনশন ওপরের দিকে, আলটিমেটলি যাচ্ছে কোন দিকে? ওপরের দিকে। তাহলে আমি কি লিখতে পারি? টি মাইনাস স্মল এমজি সেটা সমান সমান স্মল এম ইন্টু আর এর এফেক্টিভ অ্যাক্সিলারেশন কত? সেটা হচ্ছে এ নট প্লাস এ, সেটা হচ্ছে এ নট প্লাস এ। তাহলে এখান থেকে যদি আমি টি এর মান বের করে নিই সেটা কত হয়ে যাচ্ছে? এমজি প্লাস এম ইন্টু এ নট প্লাস এ। এবার দেখো এটা তো একটাই নির্দিষ্ট দড়ি, একটাই নির্দিষ্ট সুতো, এবং যেহেতু এটা একটা আইডিয়াল সুতো আমরা বলেছি তাহলে এখানে টেনশনটা দুই জায়গায় সেমই হবে। তাহলে এই ইকুয়েশন থেকে এবং এই ইকুয়েশন থেকে যদি আমি টেনশনের মানগুলোকে ইকুয়াল করি তাহলেই আমি কাজ হয়ে যাচ্ছে। তাহলে চলো ইকুয়াল করা যাক পরের পেজে। তাহলে এখান থেকে কি ছিল? সেটা ছিল হচ্ছে ক্যাপিটাল এমজি মাইনাস ক্যাপিটাল এম এ নট। ডান দিকে কত ছিল? ডান দিকে ছিল হচ্ছে স্মল এমজি প্লাস, আমি একবারে খুলে দিচ্ছি, স্মল এমজি প্লাস এম এ প্লাস এম এ নট, এটা ছিল। এবার আমি এক কাজ করব, এই এম এ নটটাকে এই দিকে নিয়ে যাচ্ছি যাতে করে এখান থেকে আমি এ নটটাকে কমন নিতে পারি। তাহলে কি আসছে দেখো, ক্যাপিটাল এমজি, আর এই দুজনকে ভাবো আমি লেফটে নিয়ে আসছি, তাহলে মাইনাস স্মল এমজি মাইনাস স্মল এম এ, সেটা সমান সমান, দেখো এটা যখন এই দিকে চলে যাবে তাহলে প্লাস ক্যাপিটাল এম এ নট হবে। তাহলে আমি এটা আর এটার থেকে এ নটটাকে কমন নিলে কি লিখতে পারবো? ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ নট। তাহলে এবার দেখো নেক্সট আমি, আমার কি দরকার? এ নট বের করা। তাহলে আমি এ নট বের করতে গেলে এটা দিয়ে এখানে ভাগ করে দিলেই কাজ হয়ে যাবে। আর জাস্ট আমি ঘুরিয়ে লিখছি সাইডটাকে, তাহলে এ নট সেটা সমান সমান, ভাবো এটাকে যদি আমি একটু গুছিয়ে লিখি, এটাকে যদি গুছিয়ে লিখি তাহলে কি লিখতে পারবো? আমি এটাকে লিখতে পারবো ক্যাপিটাল এম জি মাইনাস, এখান থেকে ভাবো এম কমন নিলাম, এই দুটোর থেকে যদি মাইনাস এম কমন নিই তাহলে কি থাকবে? জি প্লাস এ, আর নিচে চলে আসছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে এটা কি চলে আসছে? এটা চলে আসছে ব্লকটার ত্বরণ। তাহলে ব্লকটার ত্বরণ কত হচ্ছে? ক্যাপিটাল এম জি মাইনাস এম ইন্টু জি প্লাস এ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে আমাদের এটা কোথায় আসছে? আমাদের এক্ষেত্রে আমরা যদি দেখি যে এক্ষেত্রে অ্যাকচুয়ালি এই অপশন ডিটা হচ্ছে, তাই না? আমি একরকম ভাবে লিখেছি, ওরা দেখো একরকম ভাবে লিখেছে। তুমি যদি এখানে এক কাজ করো, এই যে আমাদের এটা ছিল, এটাকে তুমি যদি এখানে কমন না নাও, তুমি যদি এখানে জিটাকে কমন নাও তাহলে কি হবে? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু জি, আর মাইনাস এম এ থাকবে আর নিচে এটা আসছে, তাহলে আমাদের অপশন ডিটা আসছে, তাই না? তাহলে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে অপশন ডি। আশা করছি এই কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারলে। এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন ওরা দিয়েছিল। ওকে, তাহলে এটা আমরা সলভ করলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি দিয়েছে দেখো, এটা কি বলেছে? বলেছে মসৃণ আনুভূমিক তলে স্থির অবস্থায় রাখা একটি পাটাতনের ওপর দিয়ে একটি লোক পাটাতনের সাপেক্ষে ভি বেগে বাদিক থেকে ডান দিকে ছুটছে। আচ্ছা, লোকটা কোন দিকে ছুটছে? লোকটা বাদিক থেকে ডান দিকে ভি বেগে ছুটছে। ওকে, আচ্ছা এবার বললো যে ছুটে গেলে পাটাতনের বেগ কত হবে? লোকটি ও পাটাতনের ভর যথাক্রমে স্মল এম এবং ক্যাপিটাল এম। দেখো লোকটা যখন এখানে দাঁড়িয়ে ছিল, লোকটা যখন পাটাতনের উপর দাঁড়িয়ে আছে, দৌড়াচ্ছে না, তখন কি লোকটারও কোনো বেগ নেই, পাটাতনটারও কোনো বেগ নেই। তার মানে ইনিশিয়াল ভরবেগ কত? ইনিশিয়াল ভরবেগ হচ্ছে 0, প্রাথমিক ভরবেগ 0। এবার বাইরে থেকে তো কেউ বল প্রয়োগ করেনি, লোকটাই পাটাতনের উপর দৌড়াতে স্টার্ট করলো, বাইরে থেকে তো কেউ বল প্রয়োগ করেনি। তার মানে ফাইনাল ভরবেগও কত হওয়া উচিত সিস্টেমটার? 0। তাহলে ফাইনাল ভরবেগ যদি 0 হতে হয়, এই লোকটার বেগ যদি এদিকে হয়, তাহলে অফকোর্স এই যে আমাদের পাটাতনটা সেটার বেগ যদি আমি ভিপি বলি সেটা উল্টো দিকে হবে। তাহলে লোকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে পাটাতনটা কোন দিকে যাবে? ডান দিক থেকে বাঁ দিকে। তার মানে আমাদের এই ক্ষেত্রে লোকটা মানে পাটাতনটার যে বেগ হবে সেটা বাঁ দিকে হবে। তাহলে এই ক্ষেত্রে বি আর ডি হওয়া তো সম্ভব নয়, হয় অপশন এ হবে
অথবা অপশন সি হবে। এবার আমাদের দেখতে হবে যে কোনটা হচ্ছে, বুঝতে পারলে? তাহলে এখানে আমি কি বললাম যে হয় আমাদের কোন দিকে যাবে, আমাদের পাটাতনটা তো আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে যাচ্ছে, তাহলে বি আর ডি হওয়া সম্ভব নয়। তার মানে হয় এ হবে অথবা সি হবে। এবার আমাদের চেক করতে হবে যে বি হচ্ছে নাকি সি হচ্ছে। তো সেটা আমরা কি করে চেক করব? দেখো সেটা চেক করার জন্য তাহলে আমাদের যে ভরবেগের সংরক্ষণ সূত্র, সেই ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে। এবার তোমরা নিজেরা ভিডিওটা পজ করে নিজেরা একবার অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারো, অথবা এক কাজ করছি আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। ধরুন তাহলে আমরা কি বলতে পারি এই ক্ষেত্রে, আমাদের যে এই পাটাতনটার ভর কত বলেছে? পাটাতনটার আমাদের ভর বলেছে ক্যাপিটাল এম, এবং আমাদের যে লোকটার ভর হচ্ছে স্মল এম, তাই তো? তাহলে এখানে আমি যদি একটা কাজ করি যে আমাদের এই পাটাতনটা যখন ভিপি বেগে যাচ্ছে, তখন লোকটার বেগ কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে ভি মাইনাস ভিপি, তাই না? কারণ বেগ দুটো তো উল্টো দিকে। তাহলে ভাবো, মানে ট্রেডমিলের মতো ভাবো, যে ট্রেডমিলটা পিছনের দিকে যাচ্ছে, তুমি সামনের দিকে যাচ্ছ, তাহলে তুমি অ্যাকচুয়ালি কত বেগে ভাবছো? তোমার বেগ মানে এক্ষেত্রে তোমার বেগ মাইনাস পাটাতনের বেগ, তাহলে সেটা তোমার নেট বেগ হচ্ছে। একই রকম ভাবে নেক্সট কি হচ্ছে, নেক্সট প্লাস এখান থেকে আমরা কি পাবো? পাটাতনটার জন্য এমপি ভিপি, সরি এমপি আর লেখার দরকার নেই, এম লিখলেই হবে, এম ভিপি ভিপি। এবার এই বেগটা কোন দিকে? দেখো আমি এই বেগটাকে পজিটিভ নিয়েছি, এই যে ভিটাকে পজিটিভ লিখলাম, তাই না? তার মানে এই বেগটাকে তো উল্টো দিকে আমি নেগেটিভ নিয়েছি, তাহলে এটা কি হবে? এটা চলে আসবে মাইনাস। দেখো আসলে আমি দুটো ভরবেগকে যোগই করলাম, সেটা বোঝানোর জন্য তোমাকে শুরুতে প্লাস লিখে বোঝালাম, দুটো ভরবেগকে যোগ করছি, কিন্তু এর বেগটা কোন দিকে? উল্টো দিকে, তাহলে মাইনাস চলে আসবে। তাহলে এটা সমান সমান কত হবে? 0, কারণ এটা ফাইনাল ভরবেগ। আর ইনিশিয়াল ভরবেগ কত হওয়ার কথা ছিল? ইনিশিয়াল ভরবেগ 0 থাকার কথা ছিল। এখান থেকে ভিপি বের করো, তাহলে এখান থেকে ভিপি বের করলে কত আসবে? এমভি, সেটা সমান সমান ভাবো, আমি রাইটে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কত আসছে? এমভিপি প্লাস ক্যাপিটাল এমভিপি। তাহলে এই দুটোর থেকে ভিপি কমন নিয়ে, ভিপি কমন নিলে কি থাকবে? স্মল এম প্লাস ক্যাপিটাল এম। তাহলে ভিপি কত এসে যাচ্ছে? সেটা চলে আসছে এমভি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ওপরে স্মল এমভি আছে, মানে অপশন সি। দেখো অনেকে তোমরা কি হবে, যে অনেকে এই ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা এইভাবে সলভ করতে পারে যে তারা বেগের যে দিকটা সেটাকে আগের থেকে ধরে নিল না। এখানে তো আমি কনসেপ্ট থেকে বুঝে গেলাম যে আচ্ছা এটা এদিকে গেলে এটা এদিকে যাবে, কিন্তু কেউ যদি আগের থেকে বেগটাকে এখানে ধরে না নেয়, তাহলে সেই ক্ষেত্রে কি প্লাস প্লাস লিখবে। এন্ড যখন প্লাস লিখবে তখন হিসাব করলে ভিপিটা কি নেগেটিভ চলে আসবে, তখন সেটার থেকেও কি বোঝা যাবে যে আচ্ছা উল্টো দিকে যাচ্ছে। বুঝতে পারলে কনসেপ্টটা? তাহলে আই হোপ এটা সবার কাছে ক্লিয়ার। আচ্ছা এখানে তোমাদেরকে একটা বিষয় বলে রাখছি, যে তোমরা আমাদের ইউটিউব থেকে এই বিভিন্ন সলিউশনগুলো দেখছো, সমস্ত কিছু দেখছো, ঠিক আছে, কিন্তু তোমরা যদি একদম ডিটেলে আমাদের থেকে পড়তে চাও, তোমরা যদি রেগুলার আমাদের সঙ্গে একটা রুটিন মাফিক ক্লাস করতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে ইগনাইট ব্যাচে ভর্তি হতে পারো। সেখানে তোমাদের কি কি করানো হবে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের এই সাবজেক্টগুলোর ব্যাচ রয়েছে, তোমরা চাইলে আলাদা আলাদা ব্যাচেও ভর্তি হতে পারো বা ফুল ব্যাচেও ভর্তি হতে পারো। তোমরা ব্যাচে ভর্তি হওয়ার জন্য প্লে স্টোর থেকে লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নেবে, অথবা তোমরা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ব্যাচের ডিটেল সম্পর্কে কিন্তু জেনে নিতে পারো এবং সেখানে অ্যাডমিশন নিতে পারো। যারা যারা সেমেস্টার 1 এর একদম দারুণ প্রিপারেশন চাও, তারা কিন্তু অবশ্যই লেটস ইমপ্রুভ অ্যাপে ব্যাচটা চেক আউট করে নিও। নেক্সট আমাদের এই কোয়েশ্চেনটা দিয়েছে। এই কোয়েশ্চেনটার মধ্যে কি বলেছে দেখো, বলেছে যে 4m ভরের স্থির অবস্থায় থাকা একটি বোমা শূন্যে বিস্ফোরণের ফলে 2m, m এবং m ভরের 3টি টুকরোতে পরিণত হলো। তাহলে আমাদের একটা বোমা ছিল যার ভর কত ছিল? 4m। এবার এটা বিস্ফোরণের পরে 3টে টুকরো তৈরি হচ্ছে, একটা হচ্ছে 2m, একটা হচ্ছে m, আর একটা হচ্ছে m। এই 3টে টুকরো তৈরি হলো। এবার টুকরোগুলো কি বলছে? এম ভরের টুকরো দুটি প্রতিটি ভি দ্রুতিতে যথাক্রমে উত্তর এবং পূর্ব দিকে আনুভূমিক রেখা, উত্তর ও পূর্ব দিকে আনুভূমিক রেখা বরাবর ধাবিত হলো। আচ্ছা তাহলে এক্ষেত্রে একটা কি হচ্ছে, দেখো একজন উত্তর দিকে চলে যাচ্ছে, আরেকজন পূর্ব দিকে চলে যাচ্ছে, দুজনেই কত বেগে যাচ্ছে? ভি বেগে। এর ভর এম, এর ভর এম, তার মানে এর ভরবেগ এম ভি, এর ভরবেগ এম ভি। তাহলে ভরবেগ কি? সেটা তো একটা ভেক্টর রাশি, তাহলে এই দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, এদের তুল্য ভরবেগ কোন দিকে হবে? এই দিকে, এবং সেটা হয়ে যাবে √2 mv। স্যার কিভাবে আসলো? দুটো লম্ব ভেক্টর তাদেরকে যোগ করবে কি করে? √ এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তাহলে হিসাব করলে কত আসবে? √2 mv। কিন্তু দেখো আমাদের বোমাটা বিস্ফোরণের আগে এবং বিস্ফোরণের পরে, সেক্ষেত্রে কি হবে? এটা তো একটা ইন্টারনাল প্রসেস, তার মানে ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের আগে কি কোনো ভরবেগ ছিল? দেখো আমাদের স্থির অবস্থায় ছিল বোমাটা, তার মানে আগে কোনো ভরবেগ ছিল না। তাহলে ফাইনাল ভরবেগ কত হতে হবে? 0। তার মানে আমাদের যে আরেকটা বস্তু রয়েছে 2m ভরের যে টুকরোটা রয়েছে, সেটা
সেটাকে ঠিক এই উল্টো দিকে যেতে হবে 2m ভরের। কিন্তু এর বেগটা এমন হতে হবে, এর বেগটা এমন হতে হবে যাতে এই দুটো সমান আসে। এই ভরবেগটা আর এটা, দেখো এটা যেই দিকে যাচ্ছে এটাকে ঠিক তার উল্টো দিকে যেতে হবে, এটুকু কনফার্ম, কারণ আলটিমেটলি তো জিরো করতে হবে, উল্টো দিকে না গেলে কি করে জিরো হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাকে এবার কি করতে হবে, এই ভরবেগের ভ্যালুটা আর এই ভরবেগের ভ্যালুটা সেম হতে হবে। তো এটার বেগকে ধরো আমি ভি ড্যাশ বলছি, তাহলে 2m ভি ড্যাশ সেটা সমান সমান √2mv হতে হবে। তাহলে আমি কি বলছি, 2mv ড্যাশ সেটা সমান সমান √2mv। তাহলে m আর m কেটে গেল, তাহলে এখান থেকে ভি ড্যাশ কত আসবে, সেটা আসবে √2v/2। তার মানে হচ্ছে v/√2, এবং v/√2 বেগে কোন দিকে যাচ্ছে, দেখো এটা হচ্ছে সাউথ আর এটা হচ্ছে ওয়েস্ট, তাহলে সাউথ ওয়েস্টে v/√2 বেগে, তাহলে সাউথ ওয়েস্টে v/√2 বেগে। আচ্ছা, এটা হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, তাহলে সাউথ ওয়েস্টে দক্ষিণ পশ্চিমে v/√2 বেগে, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 43 ইজ ডান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44। কোয়েশ্চেন নাম্বার 44 কি বলেছে, সরল রেখায় একটি নির্দিষ্ট গতিবেগে চলমান 4 কেজি ভরের একটি গোলক এ এবং আরো একটি স্থির 1 কেজি ভরের গোলক বি কে ধাক্কা মারে। আচ্ছা, তাহলে আমাদের একটা সরল রেখা বরাবর চলমান বস্তু রয়েছে এ, একটা চলমান বস্তু রয়েছে যার ভর কত 4 কেজি। এটা কি হচ্ছে, এটা আমাদের একটা আরেকটা বস্তু রয়েছে বি, যার ভর কত, যার ভর হচ্ছে 1 কেজি, একে ধাক্কা মারে। এবার একে ধাক্কা মারার পরে কি হচ্ছে, যে সংঘর্ষের পরে এ এবং বি যথাক্রমে v1 এবং v2 বেগে এর প্রাথমিক গতিবেগের অভিমুখের সঙ্গে, এর প্রাথমিক গতিবেগের অভিমুখ কোন দিকে ছিল, এই দিকে, তো এর সঙ্গে এই দিকটার সঙ্গে এ কত বেগে যাচ্ছে, এ যাচ্ছে v1 বেগে, বি যাচ্ছে v2 বেগে, কত কত কোণে, দেখো এ যাচ্ছে 30 ডিগ্রি কোণে, বি যাচ্ছে 60 ডিগ্রি কোণে। তাহলে এ কোন দিকে চলে গেল, সংঘর্ষের পরে এ এই দিকে চলে গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, কত বেগে, v1 বেগে। আর বি কোন দিকে চলে গেল, বি চলে গেল এই দিকে 60 ডিগ্রি কোণে, কত অ্যাঙ্গেলে, কত বেগে, v2 বেগে। এবার বলেছে তাহলে v1 এবং v2 এর অনুপাত কত হবে, v1 এবং v2 এর অনুপাত বের করতে বলেছে। দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব, যে আমাদের তো এ এবং বি এর শুরুতে কত গতিবেগ ছিল, বিটা না হয় স্থির ছিল, এর কত গতিবেগ ছিল সেটা তো দেয়নি, তাহলে প্রাথমিক ভরবেগ বের করতে পারবো না। প্রাথমিক ভরবেগ যদি বের করতে না পারি, সেটাকে আমি অন্তিম ভরবেগের সঙ্গে মিলাবোই কি করে আমি ভরবেগের সংরক্ষণ নীতি প্রয়োগ করব, এখানে কনসেপ্টটা কাজে লাগাও। দেখো ভরবেগ, আমি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের কথা বলছি। তো এই ক্ষেত্রে এ সেটা যদি এই দিকে গতিশীল হয়, তার লম্ব দিকে কি এর কোনো রকম কোনো বেগ থাকবে, ধরো এ এই দিকে গতিশীল, তার লম্ব দিকে এর কি কোনো রকম কোনো বেগ থাকবে, থাকবে না। তাহলে যেই দিকে এ গতিশীল তার লম্ব দিকে তার কি কোনো রকম কোনো ভরবেগ থাকবে, থাকবে না, তার লম্ব দিকে তার কোনো রকম কোনো ভরবেগ থাকবে না। তাহলে এর লম্ব দিকে যদি কোনো রকম কোনো ভরবেগ না থাকে, এবার ভাবো এর ভর কত ছিল, এর ভর ছিল হচ্ছে 4 কেজি, আর বি এর ভর ছিল হচ্ছে 1 কেজি, তাই না, তাই তো ছিল। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমি যদি এই বি এবং এর ভরবেগগুলো তাদেরকে লম্ব দিক বরাবর বের করি, ভাবো এই দিকে আমি এটার উপাংশ বের করতে পারবো, এই দিকে এটার উপাংশ বের করতে পারবো, তাহলে বি এর এই দিকে উপাংশ কত আসবে, বি এর ভর হচ্ছে 1 কেজি, কত বেগে যাচ্ছে v2, আর এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে এই দিকে উপাংশটা হবে cos উপাংশ, এইদিকে হবে sin উপাংশ, তাহলে v2 sin 60 ডিগ্রি। এটা হচ্ছে বি এর এই দিকের ভরবেগের উপাংশ। একই রকম ভাবে এর এই দিকের ভরবেগের উপাংশ কত হবে, এর ভর হচ্ছে 4 কেজি, বেগ কত v1 sin 30 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো, এই দিকে তো কোনো ভরবেগ থাকার কথা না, কারণ শুরুতে এই দিকে কোনো ভরবেগ ছিল না, তার মানে এই দুজন একজন একজনকে ক্যান্সেল করবে, তাহলে সেটাই আমি এখানে লিখবো। তাহলে কত আসছে, 4v sin 30 ডিগ্রি আসলো না, আর এদিকে এটা v1 এসেছিল, আর এটা আসলো v2 sin 60 ডিগ্রি, তাই তো, v2 sin 60 ডিগ্রি বি এর জন্য। হ্যাঁ, বি এর জন্য এটা v1, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে তুমি v1/v2 বের করে নাও। তাহলে এখান থেকে দেখো যে v1/v2 সেটা কত আসছে, sin 60 মানে সেটা হচ্ছে আমাদের √3/2, চারটা নিচে চলে আসছে, আর sin 30 ডিগ্রি মানে হাফ, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে এটা 2 থাকছে, তার মানে কত আসছে √3/4।
√3/4, তার মানে অপশন এ এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 44 সেটা কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। দেখো আজকের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ভালো ভালো কোয়েশ্চেন, যারা এই পার্টটা করছো তারা কিন্তু অবশ্যই পুরোটা কমপ্লিট করো, কারণ আজকের যে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ভালো ভালো কোয়েশ্চেন কিন্তু এখানে দিয়েছে। নেক্সট আমাদের এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে যে এম ভরের একটি বস্তু এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল। তাহলে আমাদের এম ভরের একটা বস্তু রয়েছে, সেটা এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল অবস্থায় রয়েছে। আচ্ছা, 2v বেগে ওয়াই অক্ষ বরাবর গতিশীল 3m ভরের একটি বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটালো। বস্তু দুটি যুক্ত হয়ে গেল এবং সংযুক্ত ভরটির অন্তিম বেগ কত হবে? তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব। দেখো শুরুতে m ভরের বস্তুটা x অক্ষ বরাবর যাচ্ছিল v বেগে, তাহলে এর ভরবেগ কত হবে? m v i ক্যাপ, কারণ x অক্ষ বরাবর যাচ্ছিল। 2v বেগে 3m ভরের বস্তুটা সেটা যাচ্ছিল y অক্ষ বরাবর, তাহলে তার ভরবেগ কত হবে? বেগ ইন্টু ভর, তার মানে হচ্ছে এই ক্ষেত্রে 6mv j ক্যাপ। এটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে প্রাথমিক ভরবেগ, তাই তো? এবার অন্তিম অবস্থায় কি হলো? ভর দুটো যুক্ত হয়ে গেল, 3m আর m যুক্ত হয়ে গেল, তার মানে 4m। আর যাচ্ছে কোথায় সেটাই আমি বের করতে চাই, যে এখন বেগটা কত, এখন বেগটা কত। তাহলে এখান থেকে তুমি বেগ বের করে নাও। তাহলে এখান থেকে, আচ্ছা এটাকে ধরো ভি ড্যাশ বলছি, কারণ ওই ভি ড্যাশটা আমাদের চাই, যে এখন বেগটা কত। তাহলে ভি ড্যাশ সেটা দেখো 4m দিয়ে এখানে ডিভাইড হয়ে গেলে সেটা কত হয়ে যাবে? 1/4 1/v/4 i ক্যাপ। মানে এখানে ভাগ করছি, ভাবো এখানে যখন ভাগ করছি m আর m কেটে যাবে, তাহলে v/4 থাকবে। এখানে যখন ভাগ করছি m আর m কেটে যাবে, 6/4 মানে কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 3/2 j ক্যাপ। তাহলে এটা আসবে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এই যে 1/4 vi ক্যাপ 3/2, এই এখানে ভিটা থাকবে, এই ভিটা তো আর কাটছে না, না 3/2 v j ক্যাপ। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 45 হয়ে গেলে আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 46 এ। দেখো তোমরা যারা যারা আমাদের ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করছো, তোমাদের ক্লাস কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসগুলো ভালো লাগলে সেগুলোকে লাইক করবে, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে, তাহলে আমরাও আরো বেশি মোটিভেটেড হবো তোমাদের জন্য সুন্দর সুন্দর এইভাবে সলিউশনগুলো নিয়ে আসতে। কারণ এই সলিউশনগুলো শুট করতে আমাদের অনেকটা সময় লাগে, সেটা কাদের জন্য করছি? তোমাদের জন্য। তো সেই ক্ষেত্রে তোমাদের সাপোর্ট কিন্তু একান্ত প্রয়োজনীয়। ওকে চলো নেক্সট কি বলেছে। বলেছে 1 কেজি ভরের একটি সুতোর ঝোলানো আছে। সুতোর 1 কেজি ভর একটি সুতোয় ঝুলানো আছে। আচ্ছা একটা ভর মানে 1 কেজি ভরের একটা বস্তু একটা সুতোর সাহায্যে ঝোলানো আছে। এক্ষেত্রে বাক্সটিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 1 নম্বর কি বলেছে? ওপরে তোলা হলো, 2 নাম্বার বলেছে নিচে নামানো হলো। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে টান কত হবে? এটা তো সিম্পল কনসেপ্ট। তাহলে প্রথম ক্ষেত্রে টান যদি T1 বলি, ভর কত? 1 কেজি, 1 ইন্টু জি প্লাস এ, যেহেতু ওপরে তোলা হচ্ছে তাহলে এটা কত চলে আসবে? একটা তো একের মতো, জি মানে কত? জি এর মান ধরো 9.8 আর এটা 4.9, ঠিক আছে? 9.8 আর 4.9, 9.8 প্লাস 4.9, তাই তো? তাহলে এটা দুটো হিসাব করলে কত চলে আসবে? এই দুটো হিসাব করে চলে আসবে আমাদের 13, আর এদিকে হচ্ছে আমাদের 14.7, তাই তো? এটা চলে আসছে কত? 14.7। একই রকম ভাবে T2 যদি হিসাব করি সেটা কত আসবে? 1 ইন্টু জি মাইনাস এ, কারণ যেহেতু নিচে নামছে। তাহলে এটা কত আসবে? 9.8 মাইনাস 4.9, তার মানে 4.9। T2 কত হয়ে যাচ্ছে? T2 হয়ে যাচ্ছে 4.9। তাহলে T1 এবং T2 আমি পেয়ে গেলাম। তাহলে এবারে এদের অনুপাত বের করতে বলেছে, তাহলে T1 বাই T2 আমাদের 14.7/4.9, তার মানে কত হচ্ছে? 3/1। তাহলে 3/1 মানে এটা অনুপাত হয়ে যাচ্ছে 3:1, ঠিক আছে? অনুপাত কত হয়ে যাচ্ছে? অনুপাত হয়ে যাচ্ছে 3:1। তাহলে আমাদের 46 ইজ অলসো ডান। দেন 47 বলেছে 1 কেজি ভরের একটি ব্লক x ইকুয়াল টু 0 বিন্দুতে স্থির অবস্থায় চলতে শুরু করলো এবং F ইকুয়াল টু KT বলের প্রভাবে x অক্ষ বরাবর গতিশীল হলো, যেখানে t হলো সময় এবং k এর ভ্যালু কত দেওয়া আছে? 1 নিউটন পার সেকেন্ড। ওকে, তাহলে বলেছে ব্লকটি 6 সেকেন্ডের যে দূরত্ব অতিক্রম করে। দেখো এটাও ভালো কোয়েশ্চেন, কিভাবে সলভ করব? আমাদের F সেটা সমান সমান দিয়েছে KT, তাই তো? ভর কত? ভর দিয়েছে 1 কেজি। তাহলে আমি যদি ত্বরণ বলি সেটা কত হয়? F/m। তাহলে এবার F/1, তাহলে এখান থেকে ত্বরণ কত পেয়ে যাচ্ছি? সেটাও আমি KT পেয়ে যাচ্ছি। কেন? কারণ মাসটা তো 1 কেজি দিয়েছিল, তাহলে ফোর্সটাকে 1 দিয়ে ডিভাইড করলাম, সেটা F ই আসবে। F মানে হচ্ছে KT। এবার কে এর ভ্যালুটাও বসিয়ে দাও। কে এর ভ্যালু বসিয়ে দিলে a সমান সমান তুমি কি পেয়ে যাচ্ছ? a সমান সমান তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে t। এবার নেক্সট দেখো a মানে কত হয়? a মানে হয় হচ্ছে dv/dt। তাহলে dv/dt সেটা সমান সমান t। তাহলে dv সেটা সমান সমান t dt।
তুমি দুই পাশে ইন্টিগ্রেশন করে দাও, ঠিক আছে, দুই পাশে ইন্টিগ্রেশন করে দাও, ডিভি এর ইন্টিগ্রেশন হয়ে যাবে ভি, আর ডিটি এর ডিটির ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে টি স্কোয়ার বাই টু। তাহলে বেগ এটা চলে আসছে। এবার বেগকে আমি আবার কি লিখতে পারি, বেগকে আমি আবার কি লিখতে পারি, সেটাকে আমি লিখতে পারি ডিএক্স ডিটি, সেটা সমান সমান তাহলে কত আছে টি স্কোয়ার বাই টু। তাহলে এখান থেকে ডিএক্স সেটা সমান সমান কত আসবে টি স্কোয়ার বাই টু ইন্টু ডিটি। তাহলে এখানে এটার ইন্টিগ্রেশন ডিএক্স এর ইন্টিগ্রেশন চলে আসবে এক্স, আর এখানে হাফটা তো বাইরে চলে আসলো, আর টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কত, সেটা হচ্ছে টি কিউব বাই থ্রি। তাহলে এক্স সমান সমান কত চলে আসছে টি কিউব বাই সিক্স, এক্স সমান সমান কত চলে আসছে টি কিউব বাই সিক্স। এবার তোমাকে কখন সরণ বের করতে বলেছে, সরণ তোমাকে বের করতে বলেছে 6 সেকেন্ডে। তাহলে আমাদের সরণ আসলো কত, এক্স সমান সমান এসেছে টি কিউব বাই সিক্স, টি এর জায়গায় 6 বসালে সেটা আসবে হচ্ছে 36 ইন্টু 6 বাই 6, 6 6 কেটে গেল, তাহলে আসছে হচ্ছে 36 মিটার, তাই না? তাহলে সরণ কত হয়ে যাচ্ছে, সরণ হয়ে যাচ্ছে অপশন এ, দ্যাট ইজ 36 মিটার। সরণ কত হয়ে যাচ্ছে অপশন এ, দ্যাট ইজ 36 মিটার। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা কি দিয়েছে, যে যথাক্রমে 2 কেজি, 4 কেজি, 2 কেজি এবং 1 কেজি ভরের তিনটি ব্লক এ, বি ও সি একটি ঘর্ষণহীন তলে পরস্পরের সংস্পর্শে রয়েছে। আচ্ছা, 4 কেজি ব্লকের ওপর 14 নিউটন বল প্রয়োগ করলে, 4 কেজি ব্লকের ওপর 14 নিউটন বল প্রয়োগ করলে এ ও বি এর মধ্যে সংস্পর্শ বল কত হবে? তাহলে দেখো, এটা দিয়েছে 4 কেজি, এটা 2 কেজি, এটা 1 কেজি, এখানে কত বল প্রয়োগ করা হলো 14 নিউটন, খুব মন দিয়ে বুঝবে। তাহলে এই পুরো সিস্টেমটা একটা কানেক্টেড সিস্টেম। এর ত্বরণ কত হবে, এর ত্বরণ যদি বের করি এ, সেটা হয়ে যাবে কত, যে টোটাল ফোর্স 14, টোটাল ভর কত 4 আর 2 এ 6 আর 1 এ 7, তার মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের টোটাল ত্বরণ। তাহলে প্রত্যেকটা বস্তুই কি এই ত্বরণেই চলবে, তাহলে ত্বরণ কত হচ্ছে, ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কোথায় বল বের করতে বলেছে, এ এবং বি এর মধ্যে, এ বি কে একটা বল দেবে, সেম বল বিও এর উপরে দেবে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে, তাই না? এবার দেখো এই যে এই বলটা যেরকম 14 নিউটন বল তিনটা ব্লককে আগে নিয়ে যাচ্ছে, এখানে এই যে বলটা দিবে সেটা কি করবে, বি এবং সি কে আগে নিয়ে যাবে। বি এবং সি এর উপর তো সেই বলটাই কাজ করছে টোটাল, তাই না? তাহলে বি এবং সি কে আগে নিয়ে যাওয়ার জন্য কি এ দায়ী। তাহলে এবার ভাবো বি আর সি এর টোটাল ভর কত, 3 আর 1 এ 6, সরি 3 আর 1 এ 2 আর 1 এ 3, 2 আর 1 এ 3। এবার সেই 3 কে যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিয়ে যেতে হয় তাহলে কত হবে, 3 দুগুণ 6, একটু বেশি মাথায় ক্যালকুলেশন ফাস্ট হয়ে যায় নাকি? তাহলে এই ক্ষেত্রে কত হবে ত্বরণ, ফোর্স ইনটু ফোর্স সমান সমান কত হয়, মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস হয়ে যাচ্ছে 3, অ্যাক্সিলারেশন হচ্ছে 2, তাহলে কত হয়ে যাবে, এটা এসে যাবে হচ্ছে 6। 48 ডান। নেক্সট আমরা চলে যাচ্ছি 49-এ। 49-এ কি বলেছে, যে চলন্ত বাস থেকে একটি বালিকা, চলন্ত বাস থেকে একটি বালিকা সামনের দিকে সামান্য ঝুঁকে নেমে আসে। আচ্ছা, খুব ভালো করে শুনবে, যে একটা চলন্ত বাস ছিল, সেখান থেকে থামছে, বাসটা কিন্তু থামেনি, ও চলন্ত বাস থেকে নেমেছে, এবং কিভাবে নেমেছে, সামনের দিকে ঝুঁকে নেমেছে। যদি 1 নম্বর কি বলেছে, এ সমতল বরফের ওপর নামে, আর 2 নম্বর কি বলেছে, প্যাচ পেচে কাদার ওপর নামে, তবে কি হবে? দেখো, যখন একজন বালিকা, ঠিক আছে, বা যে কেউই হোক, সে কি করছে, একটা চলন্ত বাস থেকে নামছে, চলন্ত বাস থেকে নামছে মানে কি, তার সামনের দিকে গতিচাট্য আছে, এটা 1 নম্বর জিনিস। নেক্সট, এবার সে কি সামনের দিকে ঝুঁকে নেমেছে। এবার কি হচ্ছে ভাবো, যখন বরফের ওপর নামলো, বরফের ওপর তো ঘর্ষণ নেই, তাহলে তার পাটা পিছলে যাবে। এবার পাটা যেহেতু পিছলে যাচ্ছে এবং ও সামনের দিকে ঝুঁকে আছে, তাহলে ও কোন দিকে পড়বে, তাহলে ও সামনের দিকে পড়ে যাবে। আর নেক্সট কি বলেছে, বলেছে যে প্যাচ পেচে কাদার ওপর যদি নামে, যদি প্যাচ পেচে কাদার ওপর নামে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখো কাদার ওপর যখন পা পড়বে, তখন পাটা তো স্থির অবস্থায় চলে আসবে, কিন্তু বডির ওপরের অংশটা গতিচাট্যে থাকবে। তো এবার ও পাটা আগাতে পারবে না, কিন্তু বডিটা গতিচাট্যের জন্য আগে চলে যেতে চাইবে, তার ফলেও কি হবে, ও সামনের দিকে পড়বে। তাহলে এখানে দেখো সামনের দিকে কোথায় আছে, তাহলে এ এবং বি উভয় ক্ষেত্রেই সামনের দিকে পড়ে যাবে, অপশন বি হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। অপশন বি কি হবে, অপশন বি হবে কারেক্ট আনসার। এই প্রশ্নটা নিট পরীক্ষায় জিজ্ঞেস করেছিল 2017 সালে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50। কোয়েশ্চেন নাম্বার 50 তে কি বলেছে, 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বলকে এত বেগে একটি ব্যাটকে আঘাত করে এবং একই বেগে এত বেগে ফিরে আসে। তো ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, আগের পার্টগুলোতে এরকম টাইপের প্রচুর কোয়েশ্চেন করিয়েছে, তাই না? সবাই নিজেরা সলভ করে কমেন্ট সেকশনে এটার উত্তর জানাবে। নেক্সট আরেকবার বলে দিচ্ছি, তোমরা যদি এখনো ক্লাস 11-এর ইগনাইট ব্যাচে ভর্তি না হয়ে থাকো, তাহলে দেখো আপকামিং টাইমটাকে যদি ভালো করে কাজে লাগাতে চাও, এই ব্যাচটা কিন্তু তোমাদেরকে অনেক ভালো করে হেল্প করতে চলেছে। সমস্ত থিওরি কোয়েশ্চেন, তারপর কোয়েশ্চেন ব্যাংক সলিউশন সব কিন্তু এখানে তোমরা পাবে। তাই যারা এখনো ভর্তি হওনি, তাড়াতাড়ি করে লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে ভর্তি হয়ে যাও। নেক্সট দেখো কি বলেছে, 200 ডাইন মানের একটি বল
10 গ্রাম ভরের বস্তুর ওপর 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে। আচ্ছা, একটা বল কাজ করছে, বলটা কত? বলটা হচ্ছে 200 টাইম। কতক্ষণ ধরে কাজ করছে? 5 সেকেন্ড। তাহলে ইম্পালস কত? ইম্পালস হচ্ছে 1000, কারণ ফোর্স ইনটু টাইম, তাই না? ইম্পালস হয়ে যাচ্ছে 1000। এবার বলেছে যে এর ভর হচ্ছে 10 গ্রাম। শুরুতে কি ছিল? শুরুতে আমাদের স্থির অবস্থায় ছিল বস্তুটি, তাহলে তার অন্তিম বেগ কত হবে? দেখো, আমি যদি বলি যে অন্তিম বেগ ভি, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? এম ভি। তাহলে সেটাই কি হবে? ইম্পালসের সাথে সমান। তাহলে ভি সমান সমান কত চলে আসবে? 1000/10, তার মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাচ্ছে? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন ডি, 100 সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার কি দিয়েছে? কোয়েশ্চেন নাম্বার দিয়েছে আমাদের 52। বলেছে একজন লোক একটি ঝুলন্ত দড়ি বেয়ে নিচে নামছে, দড়িটি সর্বাধিক তার ওজনের, এই সেম কোয়েশ্চেন করিয়ে দিয়েছি আগে, এটাও তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক ছাড়ছে। এই সেম কোয়েশ্চেন আমরা একটা বানর দিয়ে করেছিলাম, ঠিক না? যে কত বেগে মানে সর্বাধিক কত ত্বরণে উঠতে পারবে, সেম কনসেপ্ট কাজে লাগিয়ে এই কোয়েশ্চেনটা সলভ হবে। আগের পার্টে যারা দেখোনি তারা দেখে নেবে। অ্যান্ড ফাইনালি লাস্ট কোয়েশ্চেন কি বলেছে? নিচের কোন সম্পর্কটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সঙ্গে সংশ্লিষ্ট যা সমস্ত বেগের জন্য প্রযোজ্য? এটা মাথায় রাখবে, এটা কোনটা হবে। এই ক্ষেত্রে দেখো, এখানে যখন এফ ইকুয়াল টু এম এ বলছি বা এফ ইকুয়াল টু এম ডিভিডিটি বলছি, তখন আমরা কি ধরে নিচ্ছি? যে মাসটা কনস্ট্যান্ট, তাই না? তখন আমরা মাসটা কনস্ট্যান্ট ধরে নিই, সেই জন্য তো ডিএমডিটিটাকে জিরো করি। কিন্তু মাস যে সবসময় কনস্ট্যান্ট হবে তার তো কোনো মানে নেই। তাই আমি যদি একদম জেনারেল লিখতে চাই, সেটা কোনটা হবে? সেটা হবে হচ্ছে অপশন সি, যে ডিডিটি অফ এমভি। ওকে, কারণ এমভিটা কি? ভরবেগ। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি? যে ফোর্স সমান সমান কি হয়? ভরবেগের পরিবর্তনের হার। এগুলো কি হয়? এগুলো আমরা কখন পাই? এগুলো পাই যদি মাসটাকে কনস্ট্যান্ট ধরে নিই। তাহলে এখানে কিন্তু পুরোটাই আমাদের মানে চলে আসছে, এখানে কিন্তু ওরকম স্পেশাল কোনো ব্যাপার হচ্ছে না। তাহলে এই হচ্ছে তোমাদের নিউটনের তৃতীয় মানে নিউটনের গতিসূত্র অধ্যায়ের আমাদের আজকে থার্ড ভিডিও, যেখানে আমরা কি করলাম? আমাদের এই চ্যাপ্টারের যে অনুশীলনী, ছায়া প্রকাশনী বইয়ের অনুশীলনীর এমসিকিউ সমস্ত কোয়েশ্চেন আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। আশা করবো যে এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। যদি ক্লাসটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই বাই।